Good afternoon, class. A very good afternoon. চলো, প্রথম দিন সবাইকে জয়েন করতে একটু টাইম দিতে হবে। পিপিটি শো করছে, আমার কথা শোনা যাচ্ছে? চলো, প্রথম কথা, এই যে টি20 সিরিজ আমাদের আড্ডা 24/7 বাংলার তরফ থেকে চলবে, এই সিরিজের প্রথম ব্যাচ হচ্ছে টি20 মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। আমার সঙ্গে আশা করি কারোর আলাদা করে পরিচয় বাকি নেই। কম বেশি তোমরা যারা এখানে আছো তারা হয়তো আমাকে চেনো। কয়েকটা কথা বলে নেওয়ার, এই ব্যাচে আমরা টোটাল হয়তো 21টা ক্লাস করব, আপাতত 20টাই ধরে চলো। একটা এক্সট্রা ক্লাস নেওয়ার আমি চেষ্টা করব লাস্টে। এই যে 20টা ক্লাস করব, এই 20টা ক্লাসে আমরা আধুনিক ভারতের ইতিহাস, ভারতের জাতীয় আন্দোলন, এই জায়গাটাকে কভার করব। কোন কোন পরীক্ষার জন্য কাজে আসবে? WBCS কভার হয়ে যাবে, তার মানে বাকি পরীক্ষা তো হয়ে যাবেই, এই নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমরা যেভাবে পড়ব একটু কম্প্যাক্ট ওয়েতে পড়তে চেষ্টা করব, লিঙ্ক করে পড়তে চেষ্টা করব। নোটসপত্র তোমাদেরকে আমি আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দিয়ে দেবো, সেটা আজকেই বানাচ্ছি না, কাল পরশু করে নেব, তাড়াহুড়োর কিছু নেই। ক্লাস হবে তোমাদের প্রত্যেক দিন 3টে থেকে 4টে, সপ্তাহে 4 দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি। দুর্গাপুজোর আগে 4টে ক্লাস হবে, লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মাঝখানে 2টো সপ্তাহ মানে 8টা ক্লাস হবে, আর ভাইফোঁটার পর 2টো সপ্তাহ মানে আরো 8টা ক্লাস হবে। টোটাল হয়ে গেল তোমাদের 20টা ক্লাস। আশা করি আর কিছু বোঝার নেই, তো লেটস স্টার্ট। দেখো, আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাস বলতে কার্যত আমরা 1757 থেকে 1947, এই 190 বছর, যে 190 বছর ইংরেজরা এদেশ লিটারালি শাসন করেছে, পলাশির যুদ্ধ থেকে দেশ স্বাধীন, সেই জায়গাটাকে বুঝি। হ্যাঁ, WBCS মেন্স পর্যন্তই কভার হবে। এবার আমরা শুরু করব 1453 থেকে। কি বললো স্যার 1453? মুঘলদের আসারও আগে? তাহলে এটা তো আসলে মধ্যযুগ। ঠিক তাই, এই মধ্যযুগ থেকে আমরা শুরু করব। কেন? কারণ দেখো, পয়েন্ট নাম্বার 1, দেখো স্টার মারো। আধুনিক যুগ বা ভারতের যেটা আধুনিক যুগ, সেটা কোনো একটা ডেট থেকে, কোনো একটা ইয়ার থেকে এইভাবে হঠাৎ করে চালু হতে পারে না। কেন 1757-কে আমরা আধুনিক যুগ বলছি? কারণ 1757-এ ইংরেজরা প্রথম ভারতের একটা রাজ্যকে, একটা প্রদেশকে পুরোপুরি কবজা করে নিল। ব্যাস, ইংরেজরা কবজা করলো সারা পৃথিবী, এই সারা দেশ শুদ্ধ, সারা বেঙ্গল সবাই আধুনিক হয়ে গেল? তা আবার হয় নাকি?
1756 সালে মধ্যযুগে ছিল, যেই 57 সাল পড়লো ক্লাইভ জিতে গেল, সঙ্গে সঙ্গে সবাই আধুনিক হয়ে গেল। না ভাই, এরকম তো হয় না। তার মানে এই আধুনিকতা কি? আধুনিক ভারতের ইতিহাস, তার মানে এই আধুনিকতাটা কি? ভারতবর্ষ নিজের একটা সভ্যতায় চলতো, সেই সভ্যতার মধ্যে ছিল মূলত হিন্দুত্ব এবং ইসলামিজম, জৈনিজম, বুদ্ধিজম, এদের নিজস্ব সংস্কৃতি, কালচার, পড়াশোনা, শিক্ষা দীক্ষা সবকিছু ছিল। আদতে টোল, চতুষ্পাঠী, মক্তব, মাদ্রাসা এইসবের মাধ্যমে পুরো ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমটা চলতো। প্রথম একটা বাইরে থেকে ধাক্কা এলো যখন ইউরোপীয়রা এই দেশে এলো। ইউরোপীয়রা যখন এই দেশে প্রথম আসতে শুরু করলো, তখন তাদের কালচার আলাদা, তাদের পড়াশোনা আলাদা, তাদের টেকনিক, তাদের সায়েন্স সবকিছু আলাদা। এবং আমরা ধরে নিচ্ছি যে ইউরোপীয়রা সেই সময় আধুনিক ছিল পড়াশোনায়, শিক্ষা দীক্ষায়, বিজ্ঞানে। সেই আধুনিকতা তারা যখন এলো, তাদের থেকে আমাদের মধ্যে ছড়ালো, এবং সেই সময় থেকে আমরা ক্রমশ একটু একটু করে আধুনিকতার দিকে এগিয়ে গেলাম। তার মানে 1757 তো হঠাৎ করে ইংরেজরা আসেনি, ইংরেজরা বা ইউরোপিয়ানরা তো তার আগে এসছে, কাজেই আমাদের সেই দিকে তাকাতে হবে। কবে এলো ইউরোপিয়ানরা? প্রথম কোশ্চেন, তাহলে প্রথম পয়েন্ট বোঝা গেল যে আধুনিক ভারতের ইতিহাস। আচ্ছা, প্রথম জায়গাটুকু ক্লিয়ার করো। আধুনিক ভারতের ইতিহাস করছি আমরা, তো আধুনিকতা বলতে কি বোঝাচ্ছি এবং কেন এটা এক্স্যাক্ট 1757 আমরা বলতে পারবো না, বরং ইউরোপীয়রা যবে থেকে এলো সেই জায়গা থেকে দেখতে হবে। এইটুকু ক্লিয়ার প্রত্যেকের কাছে? ফার্স্ট পয়েন্ট। চলো নেক্সট পয়েন্ট, যেটা আমি কোশ্চেন করব তোমাদেরকে, যে ইউরোপীয়দের মধ্যে প্রথম কে এলো ইন্ডিয়াতে? এনিবডি? পর্তুগিজ। বেশ ভালো কথা। আসলে এসছে তো বহু যুগ ধরেই অনেকেই, ডাইরেক্ট রাস্তা আবিষ্কার করলো প্রথম ভাস্কো ডা গামা, তাই না? পর্তুগিজ। তার আগেও তো এসছে অনেকেই, সেটা আমরা জানি না, ইতিহাসে লেখা নেই। এবার হঠাৎ করে খেয়ে দিয়ে কাজ নেই, রাস্তা আবিষ্কার করতে গেলেন কেন? সেটা তাহলে বুঝতে হবে। সবকিছুর পিছনেই একটা কেন আছে। দেখো, ইন্ডিয়ার সঙ্গে ইউরোপের বিজনেস প্রাচীন কাল থেকেই হয়। আমার কাছ থেকে কিন্তু তোমরা জেনারেলি হয়তো নোটস পত্র কম পাবে, এরকম ফরম্যাট পাবে। ক্লাসটা করে নেওয়ার পর এই ফরম্যাটটা দেখে নিলে তোমার সমস্ত কিছু মাথায় থাকবে, ঠিক আছে? চেষ্টা করবো নোটস দিতে পারলে দেবো, কোনো আশা করো না। বুকলিস্ট ফুকলিস্ট সব বলে দেবো। ভারত আর ইউরোপের বিজনেস প্রাচীনকাল থেকেই হয়। ইউরোপে আমরা কি কি পাঠাতাম? মূলত লবঙ্গ, এলাচ, দারচিনি, লঙ্কা, গোলমরিচ। তার মানে খেয়াল করে দেখো, অনেক স্পাইসের কথা বললাম আমি, তাই না? মশলা। আচ্ছা, ইউরোপের লোকেদের এত মশলা লাগতো কেন? সবকিছুতে একটা কেন দিয়ে প্রশ্ন করবে। মশলা লাগতো কারণ ইউরোপের শীতকালের মূল খাদ্য ছিল মাংস। মশলা ছাড়া মাংসকে তুমি সুস্বাদু বানাতে পারবে না। এবং 1700 সাল পর্যন্ত ইন্ডিয়ান রান্নার মতো ইউরোপিয়ান রান্নাও স্পাইসি হতো। তারপর ইউরোপিয়ানরা নানাবিধ কারণে, সেটা পরে আলোচনায় আসবো, এখন অতটা স্পাইসি খাবার আর খায় না। তাহলে আমরা বুঝতে পারলাম স্পাইসটা ওদের প্রচন্ড দরকার, না হলে ওরা না খেতে পেয়ে মরবে। কাঁচা মাংস তো চিবিয়ে খেতে পারবে না বন মানুষের মতো। ভাত রুটিও পাওয়া যায় না ওদের দেশে শীতকালে।
সুতি আর রেশমের কাপড়, কিছু প্যান্ট জামা না পরেও ঘুরতে পারবে না বেচারারা। হ্যাঁ, এবার কিছু দামি পাথর, হাতির দাঁতের জিনিস এসবও আমরা বিক্রি করতাম। এইগুলোকে নয় বাদ দেওয়া যায়, এইগুলো হচ্ছে লাক্সারিয়াস জিনিস, কিন্তু আগেরগুলো তো লাগবেই লাগবে। প্রাচীন কাল থেকে এই বিজনেস আমাদের সঙ্গে ওদের চলতো, আমরা পাঠাতাম, যার ফলে আমাদের একটা বিশাল প্রফিট হতো, নো ডাউট। আমরা রপ্তানি করতাম। প্রথম বাধা এলো সপ্তম শতকে। কি বাধা এলো? খেয়াল করে দেখো, মধ্যপ্রাচ্যে আরব থেকে প্রফেট মোহাম্মদের অনুগামীরা নতুন ধর্ম ইসলাম ধর্মের সূচনা করেন এই সময়, এবং ইসলাম ধর্ম প্রচার আর প্রসারের জন্য তারা একের পর এক ভূমি দখল করতে থাকে। যেটা যে কোনো ধর্মই হয়েছে, তারা প্রচার এবং প্রসার চেয়েছে, রাইট? যেমন বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে সম্রাট অশোক, খেয়াল করে দেখো, নিজের ছেলেকে মেয়েকে কোথায় পাঠিয়েছিল? সিংহলে, মহেন্দ্র আর সংঘমিত্রাকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। ঠিক সেরকম ভাবে ইসলামিক অ্যাগ্রেশন শুরু হলো। ইসলামিক অ্যাগ্রেশনে পুরো মধ্যপ্রাচ্য ক্রমশ আস্তে আস্তে আরবদের দখলে চলে যেতে থাকলো। তাহলে স্যার কি হলো? তাহলে যেটা হলো যে এতদিন ইউরোপ আর ইন্ডিয়ার ডাইরেক্ট বিজনেস হতো, কিন্তু এইখানে মাঝখানে চলে এলো গালফ কান্ট্রি। এবার এরা বলছে আমরা যেতে দেবো না তোমাদের মাল ইউরোপে। তখন ইউরোপের সঙ্গে ইন্ডিয়ার ডাইরেক্ট সমুদ্র পথে, ধরো ইউরোপ এখানে, ইন্ডিয়া এখানে, এই আফ্রিকা ঘুরে তারপর তো ইন্ডিয়াতে আসতে হয়। ওয়ার্ল্ড ম্যাপ আশা করি সবার জানা আছে। তখন এই রাস্তাটা জানা ছিল না। তখন কি করতো? তখন ইন্ডিয়া এইখান দিয়ে গালফ কান্ট্রিতে পৌঁছাতো, আরব, ইরান, ইরাক, এই সমস্ত গালফ কান্ট্রি। এই গালফ কান্ট্রি থেকে খানিকটা স্থলপথে মাল যেত, তারপর আবার এখান দিয়ে জলপথে ইউরোপে পৌঁছাতো। মাঝখানে এই গালফ কান্ট্রি চলে এসছে আরবদের হাতে। এরা বলছে আমরা মাল যেতে দেব না। যেতে দেবো কেন দেব না? আমাদের ট্যাক্স লাগবে, হাই ট্যাক্স। এবার ইন্ডিয়া মাল পাঠাচ্ছে আরবে, আরব বিক্রি করছে ইটালিকে, ইটালি বিক্রি করছে ইউরোপের মার্কেটে। বুঝতেই পারছো, যে জিনিসটার দাম 10 টাকা ছিল সেটা এবার হয়ে গেল 40 টাকা, কারণ মাঝখানে হাত ঘুরছে। এবার যাদের সাউন্ডের প্রবলেম রিজয়েন করো। আমার তরফ থেকে প্রবলেম হলে কেউ শুনতে পাবে না, ঠিক আছে? আর যদি দেখো হাফ লোক পাচ্ছ না, তার মানে তাদের নেটের প্রবলেম। এবার যাই হোক, তবু বিজনেস চলছে, কোনো অসুবিধা নেই। মানে অসুবিধা তো আছে, তবু এদের যেহেতু প্রচন্ড দরকার স্পাইস আর জামা কাপড়, এরা তবু বিজনেস করছে ইউরোপিয়ানরা। চলতে চলতে 1453 সালে কি হলো? বাইজেন্টাইন সাম্রাজ্যের যে রাজধানী কনস্টান্টিনোপল, সেটাও দখল করে নিল অটোমান তুর্কিরা। অটোমান সাম্রাজ্য, যেটা এখন তুর্কির যে প্রেসিডেন্ট, তিনি বলছেন যে 2023 সালে আবার অটোমান সাম্রাজ্য তৈরির কাজ শুরু করবেন উনি। কারণ 1923 সালে যে চুক্তি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর, সেই চুক্তি 100 বছর হয়ে যাচ্ছে, ওই চুক্তি তুর্কি আর মানবে না। ভালো কথা, সেটা তুর্কির ব্যাপার। এই অটোমান তুর্কিরা বিশাল সাম্রাজ্য গড়ে তুলল 1453 কনস্টান্টিনোপল দখল করে নিয়ে। একে তো ছিল আরবে ট্যাক্স দিতে হচ্ছিল গালফ কান্ট্রিতে, এইবার তুর্কিরা বলছে ভাই বাণিজ্য করো, কিন্তু টোটাল বাণিজ্য পথটা আমরা দখল করে নিচ্ছি। এই যে জলপথ, পুরো জলপথে রমরমা হয়ে যাচ্ছে তুর্কিদের, পুরো জায়গা আমাদের, আমাদের ট্যাক্স দিতে হবে, প্রচুর টাকা ট্যাক্স বসাচ্ছে। ইন্ডিয়া ইউরোপের ব্যবসা প্রায় বন্ধের মুখে চলে এসছে। ভাই 10 টাকার জিনিস 40 টাকায় কেনা যায়, বাট 10 টাকার জিনিস যদি এবার 100 টাকা হয়ে যায় তাহলে তো চাপের ব্যাপার। আর আমরা জানি যে
ফর্মুলা, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। যতক্ষণ না তোমার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে ততক্ষণ লোকে ঝাঁপিয়ে পড়ে না কোনো কাজে। দেওয়ালে পিঠ থেকে যাওয়াটা খুব জরুরি। দেখবে অনেক গল্প শুনবে, বাড়ি থেকে চলে গিয়ে তারপর নিজের পায়ে ব্যবসা দাঁড় করিয়ে বিশাল বড় মানে নিজের পায়ে দাঁড়িয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কি বাড়ি থেকে পালালেই সে প্রতিষ্ঠিত হয়? না না না, ওর দেওয়ালে পিঠ থেকে গেছে, ওর রাতে শোয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, খাওয়ার কিছু নেই। দেখবে যারা আগে থেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা, যারা সোকল্ড ঘটি, তারা বলে বাঙালরা এসে সব দখল করে নিল। বাঙাল মানে যারা পূর্ববঙ্গে বাস করতেন, বাংলাদেশে রায়তের পর বা দেশভাগের পর এদেশে চলে এসেছেন। তাহলে ওপার বাংলা থেকে যারা এলেন তাদের কি অনেক বুদ্ধি, অনেক শক্তি, অনেক পড়াশোনা, অনেক জ্ঞান? না, তারা হয়তো তার 100 বিঘা জমি রাতারাতি 1 বিঘা জমির দামে বিক্রি করে দিয়ে ওই টাকাটা সম্বল করে ফ্যামিলি নিয়ে চলে এসছে এখানে। ওর দেওয়ালে পিঠ থেকে গেছে, ওর এবার নেসেসারি একটা বাড়ি আমায় বানাতেই হবে, একটা জায়গা আমায় কিনতেই হবে, একটা বিজনেস আমায় দাঁড় করাতেই হবে। তাই যাদের এই নেসেসারিটা ছিল না, এপার বাংলায় যারা ছিলেন, তারা হয়তো একটা মিষ্টির দোকান খুলেছেন, বেশ ঝাঁ চকচকে মিষ্টির দোকান, সকাল 10টায় খুলেন, রাত 8টায় বন্ধ করে দেন। হ্যাঁ, বাড়ি যেতে হবে, এত কষ্ট করে কি হবে। তার পাশেই হয়তো বাংলাদেশ থেকে এখানে চলে আসা একজন মানুষ, তিনি একটা কোনো রকমের মিষ্টির দোকান দিয়েছেন, তিনি ভোর 4টে থেকে রাত 10টা অবধি খুলে রাখেন, কারণ তার টাকার দরকার, নেসেসিটি। খুব স্বাভাবিক ব্যাপার, 10 বছর বা 15 বছর পর সে গিয়ে উন্নতি করবেই করবে। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। এবার ইউরোপীয়দের দেওয়ালে পিঠ থেকে গেছে, ভাই মশলা না হলে খেতে পাবো না, মরে যাবো না খেতে পেয়ে। সুতি আর রেশমের কাপড় না পেলে পরবো কি, লজ্জা ঢাকবো কি দিয়ে? তো এদের কি দরকার পড়লো, যেন তেন প্রকারেণ ভাই ইন্ডিয়ার সঙ্গে জলপথ খুঁজে বের করতে হবে। ওরা এখনো জানে না যে ইন্ডিয়ার সঙ্গে ডাইরেক্ট জলপথ আছে কিনা, ভাই খুঁজতে হবে। যদি কোনোভাবে ইন্ডিয়া পৌঁছানো যায়, এই মাঝখানে তুর্কি আর আরবদের খপ্পরে না পড়ে এদের এলাকার বাইরে দিয়ে যদি ইন্ডিয়াতে পৌঁছানো যায়। ইন্ডিয়াতে পৌঁছানোর জন্য এদের কি কি মেন তাহলে নেসেসিটি ছিল? এক, মশলা। দুই, না শুধু মশলা না, 2 নাম্বার খেয়াল করে দেখো, ঔষধ। আজকের দিনেও যেমন ইন্ডিয়ার কোভিশিল্ড সারা পৃথিবীকে বাঁচাচ্ছে, সব থেকে বেশি ভ্যাকসিন ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউটই তৈরি করে আজকের দিনে, ঠিক সেই রকম ভাবে সেই দিনেও বেশিরভাগ হার্বাল প্রোডাক্ট ইন্ডিয়াতেই পাওয়া যেত। ইন্ডিয়ার হিমালয় পৃথিবীর অন্যতম হার্বাল প্রোডাক্টের খনি। এবং ইন্ডিয়াতে টাকা আছে কারণ ইন্ডিয়ার এগ্রিকালচার ভালো, উর্বর জমি, গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। অতএব এখানে বিজনেস করতে পারলে লাভের সম্ভাবনা আছে। আর একটা ব্যাপার হলো মৌসুমী বায়ু। দেখো সবকিছু থাকলেও আমি যদি ওখানে পৌঁছাতেই না পারি তাহলে তো আমার বিজনেসটাই হবে না। স্যার মৌসুমী বায়ু দিয়ে আমার কি লাভ? মৌসুমী বায়ুর না একটা গতিপথ আছে নির্দিষ্ট। স্যার তাতে কি? দেখো এই যে ইউরোপের লোকেরা তো জলপথে জাহাজ নিয়েই আসবে ইন্ডিয়াতে। এইবার তুমি বিজনেস যে করবে, বিজনেস মানেই ট্রান্সপোর্ট দরকার। ট্রান্সপোর্ট কিসে করবে? সেই সময় ট্রাক নেই, রেল লাইন নেই, তাহলে ভরসা হচ্ছে জলপথ, ওয়াটার, রাইট? এবার খেয়াল করে দেখো, তোমার কাছে নৌকা আছে দাঁড় টানা, তুমি দাঁড় টানা নৌকা বা দাঁড় টানা জাহাজ নিয়ে মাঝ সমুদ্রে কি করে যাবে? কত শক্তি আছে তোমার গায়ে যে তুমি দাঁড় টানবে? মরে যাবে। তুমি বড় জোর উপকূল রেখা বরাবর নৌকা বা জাহাজ টানতে পারো, কিন্তু ইউরোপ থেকে ইন্ডিয়াতে যেতে গেলে তোমার সমুদ্রেই যেতে হবে। একমাত্র ভরসা হলো যদি পালতোলা জাহাজ বা পালতোলা নৌকার সাহায্য নেওয়া যায়, কিন্তু পালতোলা নৌকা তো যেদিকে হাওয়া দেবে সেদিকে যাবে।
এইখানে গেম খেলে দিল মৌসুমী বায়ু। একটা নির্দিষ্ট সময়ে মৌসুমী বায়ু বাইরে থেকে ইন্ডিয়াতে ঢোকে, কাজেই ওই সময় যদি কেউ জাহাজ নিয়ে বেরোয় এমনি ধাক্কা মেরে জাহাজকে মৌসুমী বায়ু ইন্ডিয়াতে পাঠিয়ে দেবে। আর একটা নির্দিষ্ট সময় মৌসুমী বায়ু ইন্ডিয়া থেকে আবার ফিরে যায়, ওই সময় যদি কেউ ইন্ডিয়া থেকে জাহাজ ছাড়ে সে মালপত্র নিয়ে এমনি ইন্ডিয়া থেকে ফিরে যেতে পারবে। ভগবান বা প্রকৃতি এখানে আসল গেমটা খেলে দিল। এবং অবশ্যই 3G, গোল্ড, গ্লোরি আর গড, এটার তো ব্যাপার ছিলই। সেই সময় ইউরোপিয়ানদের হাতে সোনা কমে গেছিল এবং সেই সময় টাকা পয়সা তো ছিল না, মেনলি সোনার লেনদেন হতো। এরা সোনা খুঁজতে বেরিয়ে পড়লো। সোনা যদিও ইন্ডিয়াতে এরা মারাত্মক পায়নি, সোনা এরা পেয়েছিল আমেরিকাতে। কলম্বাস 1494 সালে ইন্ডিয়া খুঁজতে গিয়ে আমেরিকা খুঁজে ফেলে এবং আমেরিকাতে প্রচুর সোনা ছিল। সেই সব সোনা নিয়ে ইউরোপিয়ানরা বড়লোক হয়ে যায়। আমেরিকা তো ইউরোপিয়ানদের থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে তারপর নিজের পায়ে দাঁড়ালো, তার আগে তো ইউরোপীয়দের আন্ডারেই ছিল। ইন্ডিয়াতে সোনা হয়তো পায়নি, কিন্তু ইন্ডিয়া সেই সময় ছিল সোনে কা চিড়িয়া, কারণ ইন্ডিয়ার টাকা ছিল। ইন্ডিয়ার টাকা ছিল। স্যার টাকা ছিল, প্রমাণ কোথায়? টাকা থাকে কি না থাকে কোনো ফ্যামিলির, কোনো যে কোনো কিছুর, সেটা বোঝা যায় তাদের বাড়ি দেখে। এখন মোটামুটি একটা নিম্ন মধ্যবিত্ত ছেলে টাকা পয়সা জমিয়ে একটা 20,000 টাকার ফোন, একটা 5,000 7,000 টাকার জুতো জামা কিনে নিতেই পারে, দুর্গাপুজোয় বেরোতেই পারে। বেরিয়ে আমাদের মেয়েরা কারা আছে, পারভিন, সুদীপা, আশা, এদের বললো জানো আমার কত টাকা, আমি বিশাল বড় বিজনেসম্যান, আমি রেলের এই পোস্টে চাকরি করি। এরা হলো বা বাবা, এ তো ভালো বয়ফ্রেন্ড হবে। দিয়ে ব্যাস বলো চলো পালাই। পালিয়ে গিয়ে দেখছো মা এ তো আমাকে খাওয়ানোর ক্ষমতা নেই, আমি নিজে এখনো WBCS অফিসার হইনি যে আমি বরকে খাওয়াবো। কিন্তু তুমি যদি চালাক হও, তুমি বলবে আগে তোমার বাড়িতে চলো, তোমার বাড়িতে যাতায়াত করি মাসখানেক, সবার সঙ্গে কথাবার্তা বলি। টাকা বোঝা যায় বাড়ি দেখে। ওর যদি লিটারালি অনেক টাকা না থাকে তো ও বাড়িতে এসি, ফ্রিজ, টিভি, বাইক, গ্যারেজ, মার্বেল এসব রাখতে পারবে না, রাখলেও মেনটেন করতে পারবে না। যদি তুমি দেখো যে হ্যাঁ ভাই হয়তো বাবা বাড়িটা বানিয়ে গেছে, এখনো তো টাকা নেই, চাপ কি আছে, বাড়িটা বেচে দিলে 1 কোটি টাকা পেয়ে যাবে। অতএব টাকা বোঝা যায় বাড়ি থেকে। ইন্ডিয়ার মধ্যযুগের বাড়িগুলো দেখো, আগ্রা আর দিল্লি খালি ঘুরে আসো, বুঝতে পারবে ইন্ডিয়ান মধ্যযুগের টাকা। আর কোথাও ঘোরো চাই না ঘোরো, দক্ষিণ ভারতের মন্দিরগুলো একবার দেখে আসো, বুঝতে পারবে ইন্ডিয়ার টাকা। আমি যদি একটা মন্দির বানাই, আমি কিরম মন্দির বানাবো? একটা ছোটখাটো মন্দিরই বানাবো। আমার যদি অনেক টাকা থাকে, মুকেশ আম্বানি যদি একটা মন্দির বানায়, সে মন্দিরের লেভেল নিশ্চয়ই আলাদা হবে। ওকে, তো ইন্ডিয়াতে টাকা ছিল, ইন্ডিয়া সোনে কা চিড়িয়া। আর আর এই ইউরোপিয়ানরা নিজেদের গ্লোরি প্রচার করতে চাইছিল যে আমরা হচ্ছি সভ্য আর পৃথিবীর সবাই অসভ্য। ব্রিটিশরা যেটা ভাবতো, ওরা কালা আদমি, ওরা নিগ্রো, ঠিক আছে, বিশাল নাক উঁচু এদের চিরকাল। আর আর গড অবশ্যই, যেরকম ভাবে তুমি দেখো এখানে মধ্যপ্রাচ্যে ইসলামিক অ্যাগ্রেশন হচ্ছিল, এই সময় ইউরোপীয়রা কি চাইছিল, যে খ্রিস্টানিটি ছড়াবো, খ্রিস্ট ধর্মের প্রচার করব। স্বাভাবিক, যে যে ধর্মের সে চাইবে সেই ধর্ম প্রচার করতে। এই তিনটের জন্য এরা খুঁজতে চাইছে নতুন নতুন দেশ, এবং তার মধ্যে যেটা প্রথম দরকার, মোস্ট ওয়ান্টেড কান্ট্রি ইন্ডিয়া। এবার তুমি বলবে স্যার খুঁজতে চাইলেই কি খুঁজতে পারা যায়, নেসেসিটি থাকলেই কি সেটা হয়? তার জন্য তো কিছু ক্যাপাবিলিটিও দরকার। তোমরা এখানে যারা আমার ব্যাচে পড়ছো, আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা সবাই দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত। তোমরা স্যার কি করে জানেন, আমি তো বড় লোক হতে পারি? না না না, তুমি যদি বড় লোক হতে তাহলে তোমার বাবা তোমাকে 50-60 লাখ টাকা দিয়ে কোনো একটা বড় শোরুম বা বিশাল বড় বিজনেস কিছু একটা খুলে দিত, তুমি 40,000 টাকা সরকারি চাকরির জন্য পড়তে আসতে না। রাইট? যে বড় লোক হবে সে আর 40,000 টাকা সরকারি চাকরির জন্য কেন পড়বে? তো
সবারই এখানে নেসেসিটি আছে, একটা চাকরি পাওয়ার টাকা দরকার, সবাই কি পাবে? পাবে না। স্যার ডিমোটিভেট করছেন? করছি। সবাই পাবে না। পাবে যাদের ক্যাপাবিলিটি আছে। তাহলে ইউরোপিয়ানরা ইন্ডিয়া খোঁজার নেসেসিটি ছিল, কিন্তু ক্যাপাবিলিটি কি ছিল? দেখো, এই সময় 1400 সাল নাগাদ ইউরোপে চলছে রেনেসাঁ। এই রেনেসাঁ মানে কি? মানে সারা দেশ টকবক করে ফুটছে যে আমাদের নতুন জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে হবে। বলে স্যার এরকম আবার হয় নাকি? অবশ্যই হয়। এক একটা সময় দেশে এক একটা জোয়ার আসে, সবাই করতে শুরু করে। যেমন খেয়াল করে দেখো, গান্ধীজি যখন ডাক দিল যে বয়কট করো ইংরেজদের, বড় বড় চাকরি ছেড়ে দিয়ে সবাই চলে যাচ্ছে, বলছে ইংরেজদের চাকরি করব না। তোমাকে যদি এখন বলে তুমি চাকরি ছেড়ে দাও, তুমি ছাড়বে? ছাড়বে না। দেশে একটা জোয়ার আসে, তখন সবাই ওইটাকে নিয়ে লাফাচ্ছে, মাতামাতি করছে। তো ইউরোপে সেই সময় চলছিল রেনেসাঁ। সবাই পড়াশোনার চর্চা করছে, বিজ্ঞান চর্চা করছে। বিজ্ঞানের প্রথম মানুষ বিজ্ঞান চর্চা শুরু করলেই তার মধ্যে যেটা প্রথম আসবে, চল ভাই আবিষ্কার করি। কারণ বিজ্ঞানের কাজই হচ্ছে পর্যবেক্ষণ, পরীক্ষা, আবিষ্কার, মানে সিদ্ধান্ত। এবার আবিষ্কার করার ইচ্ছা জাগলেই তো হবে না, তার প্র্যাকটিক্যাল, এটা হলো থিওরিটিক্যাল ক্যাপাবিলিটি। এবার প্র্যাকটিক্যাল ক্যাপাবিলিটিও তো তার থাকতে হবে। অবশ্যই দেখো, ইউরোপের দেশগুলো ছিল দ্বীপ রাষ্ট্র, সমুদ্রের মাঝখানে ছোট ছোট দ্বীপ। এবার সমুদ্রের মাঝখানে দ্বীপ হবার ফলে এরা সবাই নৌশক্তিতে বলীয়ান ছিল। তুমি বলবে কেন স্যার? স্বাভাবিক স্যার, বাংলাদেশের ছেলে মেয়েকে সাঁতার শেখাতে হয় না? আরে চারদিকে নদী, পুকুর, খাল, বিল, সাঁতার তো এমনি শিখে যাবে। পাহাড়ের ছেলে মেয়েদের ট্রেকিং করতে শেখাতে হয় না, ও তো ট্রেকিং করেই বাড়ি থেকে স্কুলে যায়, স্কুল থেকে বাড়িতে যায়। তাহলে যে সমুদ্রের মাঝখানে আছে তাকে তো নৌকা চালানো শেখানোর কোনো দরকার নেই, ও জন্ম থেকেই জানে ওটা। এইবার এই সময় নৌকা চালাতে তো জানতো, বিজ্ঞান টিজ্ঞানের আরো বেটারমেন্টের ফলে এরা জাহাজ তৈরি শিখে গেল। নৌকা নিয়ে তো আর ইন্ডিয়াতে আসতে পারবে না, গাম্বাট নাকি, মরে যাবে ঝড়ে। এবং পথ ঠিক মতো চেনার জন্য যে দরকার ছিল কম্পাস আবিষ্কারের, সেই কম্পাস আবিষ্কারটাও এরা শিখে গেল। এবার একদম ফিল্ড রেডি, খালি ক্র্যাক করা বাকি, ডাব্লিউবিসিএস মানে ইন্ডিয়াকে খুঁজে পাওয়া বাকি। দেখ, এই পর্যন্ত পুরো জায়গাটা ক্লিয়ার কিনা? জাস্ট একটা পিপিটি আমার পড়ানো শেষ হলো। এই জুনেদ গেল কোথায়? ক্লাসে দেখছি না, আর সারাদিন হোয়াটসঅ্যাপ করে। ও, তুমি তো রিমা দাস নামে ভর্তি হয়েছো, ঠিক ঠিক। আর তুমি হোয়াটসঅ্যাপে ওই ডিপিটা লাগিয়ে রাখবে না। রাত্রিবেলা তোমার মেসেজ হয়তো দেখতে গেলে আমার হার্ট অ্যাটাক হয়ে গেল। ভূতের ছবি কেউ লাগিয়ে রাখে? দেখো, এবার ইউরোপের অবস্থা একটু বোঝা যাক। হ্যাঁ, ইউরোপে সেই সময় চলছিল ইকোনমিক ডেভেলপমেন্ট। তো স্যার এত টাকা পয়সা কোত্থেকে পাচ্ছিল, ইকোনমি কোত্থেকে উন্নত হচ্ছিল? ইকোনমি উন্নতি হচ্ছিল কারণ ওদের অর্থমন্ত্রীর নাম নির্মলা সীতারামন নয়, যাই হোক। সেই সময় এগ্রিকালচারে ইউরোপের বিশাল উন্নতি হচ্ছিল। কেন এগ্রিকালচারে হঠাৎ করে উন্নতি হচ্ছিল কেন? কারণ ওরা উন্নত ধরনের লাঙল আবিষ্কার করে ফেলেছিল। লাঙল দিয়েই তো মেনলি, তখন তো ট্রাক্টর আবিষ্কার হয়নি। দাঁড়াও, শাহিন ম্যাম ফোন করছে। হ্যাঁ ম্যাডাম বলো। আমি তো ব্যাচে, আমার 3টে থেকে 6টা অবধি টানা ক্লাস আছে, আমি কোনো ঝাড় খাবো না, ঝাড় খেলে তোমরা খাচ্ছ।
ওকে, জেনে নেবো আমি কি হলো। হ্যাঁ, এইবার এরা উন্নত ধরনের লাঙল আবিষ্কার করে ফেলেছিল। আর কি করেছিল? আর এরা ঋতু অনুযায়ী ক্রপ রোটেশন করছিল। মানে একই জমিতে একবার হয়তো ধান চাষ করছে, পরের বার হয়তো কোনো সবজি চাষ করছে, যেটা সায়েন্টিফিক, জমিতে ভালো ফসল হবে। তো ভালো কথা, ভাই এগ্রিকালচার ডেভেলপ হয়ে গেছে। আচ্ছা, আর মাংস আর মাংসের দরকারি মশলা, এটা তো আমি আগেই বলে দিয়েছি। এগ্রিকালচার ডেভেলপমেন্ট থেকে এদের যেটা এলো, প্রসপারিটি এলো, প্রচুর টাকা পয়সা হয়ে গেছে। টাকা পয়সা যখনই হবে সে তখন কি কিনতে চাইবে? যখন তুমি চাকরি পাওনি তখন তুমি নর্মাল 150 টাকা প্লেট বিরিয়ানি খাও। তুমি চাকরি পেয়ে যাওয়ার পর কি করবে? তোমার ফ্যামিলিকে নিয়ে গিয়ে 500 টাকা প্লেট বিরিয়ানি খাবে। লাক্সারি গুডের প্রতি চাহিদা বেড়ে যাবে। একই ফোন, নর্মাল ফোন করবে, মেসেজ করবে, আহামরি কিছুই করবে না, 7,000 টাকায় মিটে যায়, ওটা 70,000 টাকার কিনবে। তাহলে খেয়াল করে দেখো, এই লাক্সারি গুড, দামি পাথর আর হাতির দাঁতের জিনিস, বোঝা যাচ্ছে কেন এরা চাইছে? কারণ টাকা এসে গেছে এদের হাতে। এবার ইউরোপীয়দের হাতে টাকা পয়সা প্রচুর রয়েছে। ইউরোপীয়রা পুরো রেডি যাত্রা করার জন্য ইন্ডিয়ার উদ্দেশ্যে। কারা করলো ইউরোপীয়দের মধ্যে প্রথম যাত্রা? স্পেন আর পর্তুগাল, এই দুটো দেশ। কেন স্যার এরা করলো? তারপরে এসছিল ওলন্দাজ, দিনেমার, ফরাসি আর ইংরেজ। কেন স্যার এরা করলো কেন? সবসময় পৃথিবীর কোনো না কোনো দাদা থাকে। সেই সময় পৃথিবীর দাদা ছিল স্পেন আর পর্তুগাল। তারপর পৃথিবীর দাদা হয়েছিল ফরাসি আর ইংরেজরা। তারপর পৃথিবীর দাদা হয়েছিল আমেরিকা আর রাশিয়া। তারপর এখন পৃথিবীর দাদা ইউএসএ আর চায়না। এরকম সবসময় চলতে থাকে দুটো মেন শক্তির মধ্যে বোঝাপড়া। তো স্পেন পর্তুগাল সেই সময় ইউরোপ তথা পৃথিবীর দাদা। তার মধ্যে পর্তুগাল আবার ধর্মের ব্যাপারে একটু এগিয়ে ছিল। যেমন আরব আর তুর্কি, এরা দুজনেই দুজন দুজনকে সহ্য করতে পারে না। আরব ভাবে আমি মুসলিম দুনিয়ার হেড, তুর্কি ভাবে আমি মুসলিম দুনিয়ার হেড। ঠিক সেরকম ভাবে পর্তুগাল সেই সময় নিজেই নিজেকে মনে করত যে ইসলাম যে আগ্রাসন চালাচ্ছে খ্রিস্টানদের ওপর, সেই খ্রিস্টানদের দিক থেকে প্রতিরোধের জন্য, রেজিস্ট্যান্সের জন্য আমি হচ্ছি খ্রিস্টান দুনিয়ার লিডার, দাদা। তো কেন পর্তুগালরা প্রথম ইন্ডিয়া এসেছিল বোঝা যাচ্ছে? ইউরোপের অন্যান্য দেশের থেকে তখন পর্তুগাল এগিয়ে ছিল। তার মধ্যে পর্তুগালের সেই সময়ের যে রাজা ছিল, যুবরাজ প্রিন্স হেনরি, তাকে বলা হতো নেভিগেটর। নেভিগেটর কাকে বলা হয়? প্রিন্স হেনরি, মাথায় রাখবে পরীক্ষার জন্য। কেন? তিনি নিজে প্রচন্ড আবিষ্কারের প্রতি তার আগ্রহ ছিল বিশাল। যেমন জাহাঙ্গীরের চিত্রকলার প্রতি আগ্রহ ছিল বলে সেই সময় চিত্রশিল্পের অনেক উন্নতি হয়েছিল। ঠিক সেরকম এই প্রিন্স হেনরির আবিষ্কারের প্রতি আগ্রহ ছিল, তার নামই হয়ে গেছে ইতিহাসে নেভিগেটর। এবার পর্তুগাল এমনিই দাদা। আগের পেজে আমি দেখিয়ে দিয়েছি পুরো ব্যাকগ্রাউন্ড রেডি যাত্রা শুরু করার জন্য। তার মধ্যে ফিল্ডে চলে এসছে প্রিন্স হেনরি। ও মা, তার মধ্যে আবার পোপ নিকোলাস ফাইভ। পোপ হচ্ছে খ্রিস্ট ধর্মের হেড, ঠিক আছে? হিন্দু ধর্মের যেমন তোমার পণ্ডিত বা মাহান্ত হয়, ইসলাম ধর্মের যেমন খলিফা হয়, পোপ হচ্ছে খ্রিস্ট ধর্মের হেড। তিনি 1454 সালে, দেখো 1453-তে কনস্টান্টিনোপলের পতন হয়েছিল, 1454 সালে প্রিন্স হেনরিকে একটা ষাঁড় দিলেন। ষাঁড় দিলেন, ষাঁড়ের পিঠে চেপে মহাদেবের মতো আসবে নাকি? না না না, ষাঁড়টা দেওয়া হলো একটা প্রতীক হিসেবে। কিসের প্রতীক? পোপ বললেন আমি প্রিন্স হেনরিকে অধিকার দিলাম
যাত্রা করার জন্য, আবিষ্কার করার জন্য, কতদূর যাওয়ার জন্য উনি অধিকার দিলেন? কি লেখা ছিল? সি টু দ্য ডিস্ট্যান্ট সোর্স অফ দ্য ওরিয়েন্ট অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া। প্রাচ্য দেশের সমুদ্রের উপকূল পর্যন্ত যাওয়ার আমি অধিকার দিলাম, ইন্ডিয়া পর্যন্ত। তার মানে ওদের লক্ষ্যটা ছিলই দেখো ইন্ডিয়া। পোপ নিজেই উল্লেখ করে দিয়েছিলেন যে ইন্ডিয়া পর্যন্ত যাও তোমরা। তাহলে ধর্মের সাপোর্টও পেয়ে গেল, টাকার সাপোর্ট রয়েছে, বিজ্ঞানের সাপোর্ট রয়েছে, দরকার তো প্রচন্ড পরিমাণে রয়েছে বিজনেস বাঁচানোর জন্য। তো ব্যাস, শুরু হয়ে গেল যাত্রা। ও তার আগে একটু বলি যে স্পেন আর পর্তুগাল দুজন দাদা ছিল, এর মধ্যে স্পেন কেন এলো না? 1494 সালের একটা চুক্তি হয়েছিল স্পেন আর পর্তুগালের মধ্যে, ট্রিটি অফ টর্ডেসিলাস। এই ট্রিটি অনুযায়ী 3 বছর পর 1497 সালে স্পেন আর পর্তুগাল ঠিক করে যে পৃথিবীকে, পুরো খ্রিস্টান ওয়ার্ল্ডকে আমরা, সরি নন খ্রিস্টান ওয়ার্ল্ডকে স্পেন আর পর্তুগাল দুভাগে ভাগ করে নিল। মনে হচ্ছে যেন বাড়িতে কেক কিনে এনেছে মিয়ামোরে থেকে, দুভাগে ভাগ করে নিল। আটলান্টিক মহাসাগর দিয়ে একটা কাল্পনিক রেখা টেনে নিল তারা ম্যাপের ওপর। নিজেরাই ঠিক করে নিল যে এই লাইনের পূর্ব দিকে যত দেশ আছে নন খ্রিস্টান, হিন্দু মুসলিম, সব পর্তুগালের। পর্তুগাল হচ্ছে রাজা, বাকি সবাই ওর প্রজা। বাড়িতে কেক এনেছে মিয়ামোর থেকে, নিজেই কেটে নিচ্ছে, পৃথিবীটাকে কেক মনে করেছে। আর ওয়েস্ট যা ছিল সেই ওয়েস্ট গুলো দিয়ে দেওয়া হলো স্পেনকে, যে আমরা পশ্চিম দিকে যাব না, পশ্চিম দিকে যা আছে তুমি দখল করে নাও, পূর্ব দিকে যা আছে আমি দখল করে নিই। পূর্ব দিক মানে ইন্ডিয়া, কাজেই ইন্ডিয়াতে লজিক অনুযায়ী পর্তুগালরা এলো। 1487 সাল বার্থালোমিউ দিয়াজ, ইনি ইন্ডিয়াতে আস্তে আস্তে আসতে পারলেন না, এক চেষ্টায় তো সবটা হয় না। ইউরোপ থেকে ইনি আফ্রিকা পর্যন্ত চলে এলেন। বাংলায় বলে কে উত্তম আশা অন্তরীপ, কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ, একটা দ্বীপ। এই দ্বীপ পর্যন্ত বার্থালোমিউ দিয়াজ এলেন এবং জায়গাটা উনি প্রথম আবিষ্কার করে গেলেন। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এখনো ইন্ডিয়াতে এসে এরা পৌঁছাতে পারেনি। হ্যাঁ, ঝড়ের অন্তরীপও বলা হয়, তার কারণ হচ্ছে উনি আসার সময় বীভৎস সামুদ্রিক ঝড়ের মুখে পড়েছিলেন সেখানে, সেই জন্য একে ঝড়ের অন্তরীপও বলা হয়। 1487 সালে বার্থালোমিউ দিয়াজ নামে এক অভদ্রলোক, মানে ভদ্রলোক, তিনি ইন্ডিয়া পর্যন্ত পৌঁছাতে পারেননি, ইউরোপ থেকে আফ্রিকার কেপ অফ গুড হোপ এই পর্যন্ত এসে ফিরে গেছিলেন। এইটুকু রাস্তা, হাফ রাস্তা উনি আবিষ্কার করেছিলেন। ওকে, হ্যাঁ পাইরেটস এর সব ব্যাপারে আসবো, কোনো চিন্তা নেই অনমিত্র। এই জন্যই বললাম অভদ্রলোক, পাইরেটস এর সব কথাই আছে, এই ব্যাপারগুলো আমরা পড়বো, একটু পরে পড়বো, ঠিক আছে? এই যে হাফ রাস্তা 1487 সালে বার্থালোমিউ দিয়াজ আবিষ্কার করে গেলেন, এই রাস্তা ধরেই 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা, পরীক্ষার পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট, কেপ অফ গুড হোপের রাস্তা ধরেই ইন্ডিয়ার কালিকটে চলে এলেন 17 মে ডেটটা। ইন্ডিয়ার পশ্চিম উপকূলে, পশ্চিম উপকূল ক্লিয়ার তো? এই যে ইন্ডিয়া, এর মধ্যে এটা হচ্ছে ওয়েস্ট আর এটা হচ্ছে ইস্ট, তো পশ্চিম উপকূল যেদিকে মুম্বাই, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু এই জায়গাগুলো রয়েছে, গোয়া, ঠিক আছে? এইখানে চলে এলেন 17 মে 1498। এবং ভাস্কো ডা গামা যেই মুহূর্তে পা রাখলেন সঙ্গে সঙ্গে আধুনিক ভারত তৈরি হয়ে গেল, তা তো নয়, তা তো নয়। আস্তে আস্তে ইউরোপীয়দের পদার্পণ ভারতে বাড়ছে। খেয়াল করে দেখবে এই যে যে রাস্তাটা দিয়ে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ইন্ডিয়াতে এসছিল, ঠিক আছে,
এই রাস্তাটা কিন্তু ইন্ডিয়া ইউরোপ বিজনেস এই রাস্তা দিয়ে চলতো সুয়েজ ক্যানেল খোঁড়ার আগে পর্যন্ত। সুয়েজ ক্যানেল খোঁড়ার আগে পর্যন্ত এই রাস্তা দিয়েই ইন্ডিয়া ইউরোপ বিজনেস চলতো। তাহলে ইন্ডিয়া ইউরোপ ডাইরেক্ট সি রুট আবিষ্কার হয়ে গেল। এই রাস্তায় তুর্কিরা কিংবা আরবরা কেউ ইউরোপিয়ানদের আটকাতে পারবে না, ইউরোপিয়ানদের কারোকে ট্যাক্স দেওয়ার আর দরকার নেই। ওকে, এবার যখন ভাস্কো ডা গামা এলেন, ওখানকার যে রাজা, কালিকটের রাজা জামোরিন, তিনি ভাস্কো ডা গামাকে বেশ চা বিস্কুট খাইয়ে, মানে চা বিস্কুট না, মজা করে বলছি, অভ্যর্থনা করলেন যে আসুন আসুন আমাদের রাজ্যে আসুন, ব্যবসা করুন। কারণ এই যে কালিকট, এটা একটা বিজনেস পোর্ট ছিল, এখানে বিভিন্ন দেশের বণিকরা আসতো, সবাই বিজনেস করতো, ইন্ডিয়ার বিশাল লাভ হতো। তো কালিকটের রাজা একেও অভ্যর্থনা জানিয়েছে, আরে আরে কি সৌভাগ্য, আসুন। ও মা, এই ভাস্কো ডা গামা এখান থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে ইউরোপে বেচে দেখেছে 64 গুণ লাভ হয়েছে। ওর টোটাল যা খরচ হয়েছে এত দূর আসা, জিনিসপত্র কেনা, সবকিছু খরচ যদি হিসাব রাখো, বিক্রি করে ওর লাভ হয়েছে বেটা 64 গুণ। ওর তো চোখ ছানা বড়া হয়ে গেছে, আরে বাস এ কি বিজনেস। সঙ্গে সঙ্গে দলে দলে পর্তুগিজরা আসতে শুরু করেছে। 1500 সালে ক্যাব্রাল নামে এক ভদ্রলোক পর্তুগিজ, সেও চলে এলো। সে এসে কালিকটে একটা কুঠি বানিয়েছে নিজে। কুঠি মানে স্টোর হাউস টাইপের, গোডাউন টাইপের, ঠিক আছে। এইবার কালিকটের রাজা যে জামোরিন ছিল, সে এই কুঠিটা ধ্বংস করে দিয়েছে। কেন স্যার ধ্বংস করলো কেন? ধরো আমি ঠিক করেছি যে আমি একটা ফুচকার দোকান দেব, তো ভালো কথা। আমি আমাদের এখানে যে পৌরসভা আছে ভাটপাড়া, ভাটপাড়া পৌরসভার সামনে একটা ঠেলা গাড়ি নিয়ে গিয়ে সন্ধেবেলা ফুচকা বিক্রি করি। তো ঠিক আছে, আমি পৌরসভাকে ডেলি হয়তো 20 টাকা করে ট্যাক্স দিই। পৌরসভার এক্সিকিউটিভরা এসে বলে, হ্যাঁ হ্যাঁ ভালো তো, ভালো, বাহ বাহ বাহ, সুন্দর বিজনেস করো। পৌরসভা দেখছে বা আমার তো এখান থেকে ট্যাক্স আসছে। এবার আমি পৌরসভার কোনো পারমিশন না নিয়ে ওখানে রাতারাতি একটা পুরো ইট টিট গেঁথে দোকান করে দিয়েছি। তো পরের দিন কি হবে? পুলিশ এনে পৌরসভা আমার দোকানটাকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেবে। তো ভাই তুই কারোর পারমিশন নিসনি, মামার বাড়ি নাকি, দোকান করলি কেন এখানে? তো জামরিন ভেঙে দিয়েছে কুঠি। এইবার ক্যাব্রাল দেখছে, দাঁড়া, এদের পলিসি শুরু হয়ে গেল। কি পলিসি? ইন্ডিয়ানদের যে পলিসিতে ইউরোপিয়ানরা সারা জীবন বোকা বানিয়েছে। ইন্ডিয়ানদের মধ্যে নিজেদের কোনো মিল ছিল না। হাজার হাজার রাজা ছোট 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 জায়গা নিয়ে সবাই রাজত্ব খুলে বসে আছে, সবার সঙ্গে সবার মারামারি। একটা কথা সত্যি, ইংরেজরা না এলে ইন্ডিয়া তৈরি হতো না। তুই বলে কেন স্যার আপনি ইংরেজদের পক্ষে? আচ্ছা, এটা প্রথম দিন বলে রাখি যে এই যে 20 ঘন্টা ক্লাস করাবো, এই 20টা ক্লাসে এক একদিন যারা গোঁড়া হিন্দু আছে তারা দিনরাত আমায় গালাগালি দেবে ক্লাসের পর, যে স্যার নিশ্চয়ই মুসলিম লীগের লোক। যারা গোঁড়া মুসলিম আছে তারা মাঝে মাঝে আমায় গালাগাল দেবে, স্যার নিশ্চয়ই আরএসএস এর লোক। যারা গোঁড়া ভারতীয় আছে তারা আমায় মাঝে মাঝে গালাগাল দেবে, স্যার নিশ্চয়ই ইংরেজদের দালাল। আলটিমেটলি আমি ইতিহাসের লোক, যেটা ইতিহাসের তরফে সত্যি সে কথা আমায় বলতে হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ইন্ডিয়া সেই সময় ইন্ডিয়া ছিল না, সবাই সবাইকে খোঁচাতো, পাশাপাশি অনেক রাজা, সবাই সবার সঙ্গে ঝগড়া করছে। যখন মানে তুমি বলো স্যার ইংরেজরা এসে আমাদের কি লাভ হলো? দেখো, তোমাদের গ্রামে হয়তো 10টা পাড়া আছে, 10টা পাড়াই দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, এই পাড়া ওই পাড়া, সবাই সবার সঙ্গে মারামারি করে বেড়ায়। ওই 10টা পাড়ার মধ্যে ইউনিটি আনার জন্য কিচ্ছু করতে হবে না। একটাই কাজ করো, পাশের গ্রামের 10টা মস্তানকে টাকা দিয়ে এসো, বলো যে কাউকে মারতে হবে না, মারামারি করিস না, পুলিশ কেস হবে, তোরা
লাঠি সোটা নিয়ে, বাইক টাইক নিয়ে 10টা পাড়াতেই যাবি, আর আমাদের যে টোটাল গ্রামটা আছে গ্রামটার নামে বিশাল গালাগাল দিবি। তখন দেখবে রাতারাতি 10টা পাড়ার লোক একসঙ্গে হচ্ছে, হ্যাঁ ভাই আমাদের গ্রাম, আমরা পাড়ায় পাড়ায় ছোট ছোট ঝামেলা হতেই পারে, তাই বলে বাইরের গ্রামের লোক এসে আমাদের শাসিয়ে যাবে, চল তো সবাই মিলে মারতে যাই। তখন ইউনিটি আসবে। তো ইন্ডিয়াতেও ইউনিটি ছিল না, যখন দেখলো ইউরোপিয়ানরা এসে আমাদের পেটাচ্ছে তখন আমাদের ইউনিটি এলো। তো এই ক্যাব্রাল কি করেছে, এ দেখেছে কালিকটের রাজার সঙ্গে কোচিনের রাজার আদায় কাজ করায়, কালিকট ভার্সেস কোচিন। ক্যাব্রাল সঙ্গে সঙ্গে চলে গেছে, ইউরোপিয়ানদের যেটা কাজ, শত্রু খুঁজে বের করো। কোচিনের রাজাকে গিয়ে বলছে আপনি তো একদম আমার বর্দাকে আপনার মতো দেখতে, আপনার তো আমি স্বপ্ন দেখছিলাম আগের দিন। দিয়ে কোচিনের রাজাকে পটিয়ে টটিয়ে নিয়ে কোচিন, কান্নানোর এই সমস্ত জায়গায় পর্তুগিজরা ঘাঁটি গাড়তে শুরু করে দেয়। যে ঠিক আছে, কালিকটায় আমাদের জামরিন বাধা দিচ্ছে, আমরা কোচিন, কান্নানোর পাশের জায়গাগুলো ঘাঁটি গাড়লাম। 1502 সাল আলফানসো আলবুকার্ক বলে একজন কমান্ডার পর্তুগিজ থেকে এলো। এরা হচ্ছে মারাত্মক বড় জলদস্যু, জলপথে তো মারাত্মক এক্সপার্ট এরা, নৌকা চালানো, জাহাজ চালানো, সমুদ্রে ডুবে গেলেও কোনো ব্যাপার না, সাঁতার কেটে পালাবে। বাকিরা তো এতটা এক্সপার্ট নয়, তাই সমুদ্র দিয়ে কোনো জাহাজ গেলেই অ্যাটাক করে, তাদের মাল লুটপাট করে নিয়ে নিজেরা পালায়। আর বাণিজ্যও বাড়াচ্ছে, উল্টে লোকের বিজনেসে থাবা বসাচ্ছে, বিশাল বড় লোক হচ্ছে। আলফানসো আলবুকার্ক এসে এই সমস্ত কাণ্ড কারখানা শুরু করে। ঠিক আছে, দেখবে আমাদের ছোটবেলায় বারবার বলা হতো মগের মুলুক, মগের মুলুক। এই মগ হচ্ছে জলদস্যু, এই পর্তুগিজ জলদস্যুদের বলা হতো মগ। ঠিক আছে, এরা প্রচন্ড নৃশংস, কোনো জাহাজে আক্রমণ করলে জিনিস তো নেবেই, ওখানে 100 জন থাকলে 100 জনকেই মেরে আসবে, না মেরে ছাড়বে না কাউকে। এরপর 1505 সাল পর্তুগিজরা হঠাৎ করে অ্যালমেইদো বলে একজনকে রাজ প্রতিনিধি হিসেবে, গভর্নর হিসেবে পাঠিয়ে দিল ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে পর্তুগিজদের ফার্স্ট গভর্নর অ্যালমেইদো, নাও খেলা, এসছিল বাণিজ্য করতে। এবার পুরো গভর্নরকে পাঠিয়ে দিল, বলছে ওটা আমাদের দেশ, চল যেসব জায়গা টায়গা আমরা কুঠি টুটি বানিয়েছি ওগুলোকে পুরো পর্তুগিজদের রাজ্য বলে চালিয়ে দেয়। এ গিয়ে কান্নানোর, কোচিন এইসব জায়গায় দুর্গ বানাতে শুরু করে দিল, ওখানকার শাসনকর্তা হয়ে গেল। এসছিল 10 বছর আগে বিজনেস করতে, 10 বছরও না, 1498, 7 বছর আগে। কি ধুরন্ধর বুদ্ধি এদের। এইবার কোচিনের রাজা ঘাবড়ে গেছে, ভাই দুর্গ বানাচ্ছে। কোচিনের রাজা গেছে কালিকটের কাছে, ভাই ভাই ভাই। এবার কালিকটের রাজা বলছে এখন ভাই ভাই কেন, আমি ওদের কুঠি গুনিয়ে দিলাম, তুমি খুব ডেকে গলায় গলায় জড়িয়ে ওদেরকে কুঠি বানাতে দিলে, এবার নাও সামলাও। তখন ইন্ডিয়ানরা দেখছে না ভাই এ তো ভুল হয়ে গেছে, এদের বিশ্বাস করা। তখন জামরিন মানে কালিকটের রাজা, কোচিনের রাজা, এরা এক হয়েছে। এরা বলছে ভাই আমাদের তো নৌবাহিনী নেই, নৌবাহিনী কোত্থেকে আসবে, মিশরকে পটিয়েছে। মিশরের রাগ ছিল পর্তুগিজদের ওপর, কারণ মিশরের জাহাজগুলোকে পর্তুগিজ জলদস্যুরা লুট করে নিত। সবাই মিলে একসঙ্গে এই পর্তুগিজদের বিরুদ্ধে লড়াই করতে গেছে, কিন্তু গিয়ে কোনো লাভ হয়নি, সবাই মিলে একসঙ্গে হেরে গেছে। পর্তুগিজরা বিশাল কনফিডেন্স পেয়ে গেছে, ভাই আমরা তো বিশাল বড় হনু, লোকাল দুখানা রাজ্যের রাজা, মিশরের নৌবাহিনী, একসঙ্গে 3 জনকে হারিয়ে দিলাম, ব্যাস আর দেখে কে। 1510 খ্রিস্টাব্দ, এই যে লোকটা এসেছিল কমান্ডার হিসেবে, একে একদম গভর্নর হিসেবে পাঠিয়ে দেওয়া হয়, সেকেন্ড গভর্নর হিসেবে। প্রথম গভর্নর আলমেইদো, এ বিজাপুরের সঙ্গে যুদ্ধ করে গোয়া, এখন যে গোয়া রাজ্য, সেটাকে ছিনিয়ে নেয়। পুরো একদম লড়াই এলো, লড়াই করলো, ছিনিয়ে নিল, কোনো বিজনেসই নয়, দিতে হবে ভাই, জবরদখল। এ হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা পর্তুগিজদের ইন্ডিয়াতে, প্রচন্ড অ্যাগ্রেসিভ। এবং খেয়াল করে দেখো 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার
তিনি একজন ইউরোপিয়ান ছিলেন, তিনি ভারতবর্ষ অনেক রাজাকে হারিয়েছিলেন। তারপর দীর্ঘ 1800 বছর কোনো ইউরোপিয়ানরা কিন্তু ইন্ডিয়ানদের হারাতে পারেনি। প্রথম আলবুকার 1510 বিজাপুরের থেকে গোয়া পুরো যুদ্ধ করে ছিনিয়ে নিল। The first bit of Indian territory to be under the Europeans since the time of Alexander the Great. আলেকজান্ডার দ্য গ্রেটের পর প্রথম ঘটল এই ঘটনা। ভারতের রাজনৈতিক ভাগ্য বদলাচ্ছে। একটাই ভালো কাজ করেছিল এই আলবুকার্ক, সেটা হচ্ছে যে জায়গাটা দখল করেছিল সেখানে সতীদাহ প্রথা বন্ধ করেছিল। তাই বলে বিশাল ভালো ভাবার কোনো কারণ নেই, ওটা একটু ওর দেখে মনে হয়েছিল আহারে বন্ধ করা দরকার, বন্ধ করেও যে মেয়েগুলোকে আহা তোমাদের বাঁচিয়ে দিলাম তা না, ও বিয়ে করেছিল, ঠিক আছে। আলটিমেটলি কাউকে দেখে পছন্দ হয়েছে, পুড়িয়ে দেবে, তার থেকে আমি বিয়ে করে নিই, এই হচ্ছে ব্যাপার। দেখ এই পর্যন্ত ক্লিয়ার কিনা। সেটা নিয়ে কি সিনেমা হয়েছে মা? এটা তো জানি না, সিনেমা তো আমি দেখিনি। এইগুলো পিডিএফ দেওয়া হবে না? নেবে পিডিএফ, অ্যাপেই থাকবে, কোনো অসুবিধা নেই, ডাউনলোড করে নিতে পারবে। লাইভ ক্লাসটা রেকর্ডেড আকারে থেকে যাবে, যা পড়াচ্ছি সেগুলো পিডিএফ আকারে থেকে যাবে, কোনো অসুবিধা নেই। রক্ত সন্ধ্যা, ঠিক আছে, শরদিন্দু সমগ্র আছে আমার কাছে, পড়ে নেবো আজকেই তাহলে। এই তোমরা কে কোন পরীক্ষার জন্য পড়ছো বলো তো? মানে মূলত মেন টার্গেট কি, কার কোন পরীক্ষাটা ফার্স্ট টার্গেট? চলো WBCS, WBPSI, ঠিক আছে, ওকে, বুঝেছি। চলো, তো আজকে এই অবধি রইল, আবার আগামীকাল দুপুর 3টে আমাদের ক্লাস, যে অবধি হয়েছে তার পরের থেকে, ঠিক আছে। চলো, এনজয় করো, যাদের যাদের কালী পুজো আছে এনজয় করো, খিচুড়ি টিচুড়ি খাও, কালকে সকালে ভালো করে মহালয়া শোনো সবাই, আর দুপুরবেলা আবার ক্লাস করতে ভুলো না যে ভোরবেলা উঠেছি ঘুম পেয়ে গেছে।